মনে স্বাদের কথা পাকা। দুলহা কলকাতাতেই থাকে, তো ওদের ইচ্ছা শাদিটা কলকাতাতেই হবে। আমিও তাই পাড়ার একটা ছেলেকে সাথে নিয়ে এখানে চলে এলাম। তুমি ওর কথা বলো না আম্মি, ও একটা শয়তান। ওর দু চাকেও ঠাঁই হবে না। ও আমাকে নিয়ে ভুল করছেন আপনারা, বাড়ির ভেতরে যাওয়া যাবে না। এরা আমার ইজ্জত বাঁচিয়েছে, না হলে যে কি হতো। আল্লাহ তোমাদের মধ্যে দিয়ে আমার এই মেয়েটাকে বাঁচিয়েছে গো। আল্লাহ তোমাদের ভালো করবে, আল্লাহ তোমাদের ভালো করবে। আমরা আর বাঁচানোর কে ভাই? কথায় আছে, রাখে হরি মারে কে। সে আপনি যাই বলে না, আপনাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ওভাবে বলবেন না, ওভাবে বলতে নেই। আমারও যে তিনখানা মেয়ে রয়েছে গো, আমি নিজের মেয়ে মা হয়ে আপনার কষ্ট বুঝতে পারবো না। মা, তোমরা কি শুধু কথাই বলবে? আমার কিন্তু খুব খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া এখনো বাকি আছে, ভুলে যেও না। পেটে চুচু ডন মারছে মা। যা না, ওখানে তো রাই জুঁই সবাই আছে, যা। যা, সবাইকে ফেলে খাওয়া যায়? ও আচ্ছা ঠিক আছে, তুই যা, আমরা আসছি। চলুন, আপনারাও অল্প কিছু খেয়ে নেবেন। চলুন। ওমা, ও কি সংকোচ করলে তো আমি শুনবো না। আপনারা যে আমার অতিথি, আর কথায় আছে অতিথি নারায়ণ, তাকে না খাইয়ে আমরা কখনো খেতে পারি? এই মেয়ে, ওর দিকে নি, চল আমার সঙ্গে। সব কেমন হিন্দি সিনেমার মতো হচ্ছে না সৈকতদা? সত্যি তাই, ভাবলে অবাক লাগছে রুদ্র। প্রকাশ্য দিবালোকে রাস্তায় একটা মেয়েকে গুন্ডাগুলো তাড়া করলো, আর একটা লোক তাকে সাহায্য করতে এলো না। কলকাতা নাকি সংস্কৃতির পীঠস্থান, এর নাম সংস্কৃতি? দুজন অসহায় মহিলাকে এভাবে, ছি। তুমি শুধু এই দুজন কথা দেখছো, কত যে মহিলা আছে এরকম, তাদের রোজ কত মানুষের লোভের শিকার হতে হয় ভাবতেও পারবে না। শুনেছি সৈকতদা, দারিদ্র্যের সুযোগ নিয়ে কত মহিলাকে রোজ বিভিন্ন দেশে পাচার করা হয়। এটা একটা বিশাল বড় চক্র। আচ্ছা, এই মহিলা দুজনকেও কি? চলো, তোমরা খেয়ে নেবে, চলো। আর খাওয়া? তোমরা তো খেতেই বসলে না। খেতে যাবে এমন সময় লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেল। ঠিক বলেছ, লঙ্কা কাণ্ডই বটে। তবে সৈকতদা, মেয়েটাকে কিন্তু দারুণ দেখতে। এই রুদ্র, দাঁড়াও, দোয়েলকে বলে দেবো। আরে, ভালোকে ভালো বলতে পারবো না নাকি? ম্যারিড বলে আমরা মানুষ নয়? কি হচ্ছে কি? তোমরা না পারো বটে, এবার চলো। এই জুঁই জুঁই, এক মিনিট। বলছি যে আমাদের অতিথি, ওনাদের কি খবর, কি ব্যাপার? ওদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তা ঠিক, যা কিছু ভাববার সব তো সুজনই ভাববে, তাই না? সুজন নয়, মা ওদের ডাকতে গেছে। প্লিজ এবার চলো। চলো। বউয়ের ভয় নেই তোমার আছে? আসো, আসুন আমার সঙ্গে, আসুন। আপা, বলছিলাম আমরা আমরা খাবো না, আমাদের খিদে নেই। না, ও কথা বললে আমি শুনবো না। এতক্ষণ ধরে আমি যা শুনেছি তাতে এটা পরিষ্কার, সকাল থেকে আপনাদের দুজনের পেটে এক কণা ভাতও পড়েনি। আসলে কি জানেন, খিদের তেষ্টা
সব মরে গেছে। সে তো আমি জানি ভাই, সেটাই তো স্বাভাবিক, কিন্তু শরীরটার কথা তো ভাবতে হবে। হ্যাঁ, গরিবের ঘরে দুটি তো ডাল ভাত, এটা খেতে এত আপত্তি কিসে? আসুন আসুন আমার সঙ্গে। না না, আপত্তি না। আসলে আমার বাড়িতে না আজকে একটা ছোট মতো অনুষ্ঠান আছে, খুব বিশেষ একটা দিন। আজকের দিনে আপনি যদি না খেয়ে থাকেন, আপনার মেয়ে যদি না খেয়ে থাকে, আমার বাড়ির যে অমঙ্গল হবে ভাই। আমি আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, মাজারে গিয়ে চাদর চড়াবো। তবু খেতে পারবেন না, তাই তো? কেন, ধর্মে আটকাবে? জানেন তো, আমাদের পরিবার খুব গোঁড়া হিন্দু পরিবার। আমি মানছি, আমি একটা খুব গোঁড়া হিন্দু পরিবারের বউ, কিন্তু আমাদের ধর্মে আছে যে মানুষের শরীরের মধ্যে নারায়ণ আছেন, তাই তার সেবা করতে হয়। হ্যাঁ ভাই, সেই নারায়ণ যদি নাম পাল্টে আজ আল্লাহ হয়ে আমার সামনে এসে দাঁড়ান, আমি তার সেবা করব না? আমি আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছে আপা। মনে হচ্ছে আপনি যেন আমার কত জীবনের চেনা। যা হয়েছে, এখন আমি যা বলছি চুপ করে তাই করুন দেখি। সুজন, হাত ধোয়া জলের ঘটিটা দিতে আমায়। আসুন আমার সঙ্গে। দে। আসুন। এই যে, হাতটা ধুয়ে নিন দেখি। কি বলছো তুমি? কাকা কাকিমাই তো এখনো খাননি, ওনাদের ফেলে কি করে খাবো বলো? বৌদি কাকাকে ডাকতে গেছে, কাকার শরীরটা একটু খারাপ লাগছে বলছিল, তাই। শরীরের দোষ কি, যা গেল। তবু মেয়েটার যে কোনো বিপদ হয়নি, এই অনেক। এসো এসো মা, এসো। না, হাত ধো। এসো আমার সঙ্গে। বলছিলাম এসব কেন আবার? মা, এতে লজ্জার কি আছে? তাছাড়া আপনারা তো এখন বাইরেও বেরোতে পারবেন না। কেন বেটা? দেখুন, ওরা ঠিক নজর রেখেছে, এখন বাইরে বেরোলে আপনাদের বিপদ হতে পারে। আমি 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 যাব না, আমি কোথাও যাব না। মুস্কান, তোকে কোথাও যেতে হবে না। আমার বাড়ি এত ছোট নয় যে দুখানা নতুন মানুষের সেখানে জায়গা হবে না। তোরা এখন এখানেই থাকবি। এই খাবার জায়গা কর, কিছু খায়নি ওরা, একটু জল টল বেড়ে দে। আসুন ভাই, আসুন আসুন আসুন, এসো মা, চল। যা রাই, ওদের হাতে নিয়ে গিয়ে বসা।
বাবা, বাবা, খাবে চলো। ইচ্ছে করছে না, একটু খেতে ইচ্ছে করছে না। খিদে নেই বললেই হবে? সবাই খেতে বসেছে, চলো। আমার গলা দিয়ে এখন কিছু নামবে না রে মা। ইস, কোথা থেকে কি হয়ে গেল বলতে কি নিয়ে? আচ্ছা মা, তুই বলতে কি নি, আমাদের জীবনে কি শান্তি বলে কিছু আর নেই? এক সময় জানো তো বাবা, আমারও এরকম মনে হতো আমার থেকে দুঃখী মনে হয় আর কেউ নেই। আর আজ আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে আমার ভাগ্যটা সত্যি সবার থেকে খুব ভালো। কেন রে মা, কেন তোর এই কথা মনে হচ্ছে? আশ্চর্যভাবে একদিন তোমার ছেলের সাথে আমার পরিচয় হলো, তারপর অপর্ণাদের সাথে তোমাদের সাথে দেখা হলো। তোমরা যদি আমার সাথে না থাকতে তাহলে আমার ভাগ্যটাও হয়তো। কি হলো রে মা, এই কথা কেন বলছিস? হ্যাঁ, এইভাবে মন খারাপ করতে নেই, মন খারাপ করতে নেই। চল না, চল খেতে চল, আমার খিদে পেয়েছে তো। চলো, তরকারিটা মাসিকে এগিয়ে দিয়ে। না না, এত কিছু আবার আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। এই যা দিয়েছে সব আপনাদের খেতেই হবে। আল্লাহ আপনাদের মতো নেক ইনসানদের দোয়া করবেন আপা। আচ্ছা ঠিক আছে, খান দেখিনি, খা দেখিনি, খা খা খা, অনেক বেলা হয়েছে, খা। তুমি সব ব্যবসা হাতিয়ে নিল। জানো রোহিণী, রহমত ছিল আমার দোকানের প্রথম কাস্টমার, একেবারে প্রথম। তারপর আস্তে আস্তে ও আমার খুব ঘনিষ্ঠ হয়, আমার খুব কাছের মানুষ হয়ে ওঠে। আমি ওর বিয়েতেও গেছিলাম জানো। ও মুর্শিদাবাদের একজন খুব বড় ব্যবসায়ী। নামটা তো এখন আমারও খেয়াল পড়ছে, রহমত ভাই। আচ্ছা শোনো, ওই মুর্শিদাবাদে গেলে তুমি এনাদের বাড়িতে উঠতে থাকবে? হ্যাঁ, হ্যাঁ আপা, সেসব অনেক আগের কথা। তখন আমার এই মুন্ডিবিটাও পয়দা হয়নি। তারপর থেকে তো
আর কোনো যোগাযোগই ছিল না ভাইজান। কি করে থাকবে বাহিন, আমার ব্যবসারও তো এই অবস্থা। আর তারপর থেকে তো নেমে গেলাম এই সংসারের যুদ্ধে। কিন্তু ঈশ্বরের কি অপূর্ব লীলা, যে তুমি এ বাড়িতে এসে হাজির হলে। সত্যি ভাবো দেখিনি, পাড়ায় এত বাড়ি থাকতে মেয়েটাকে কিনা এ বাড়িতে এসে উঠতে হলো। ঠাকুর, তুমি ঠিক বলেছো রাইনি, তুমি ঠিক বলেছো। রহমতের বন্ধুত্বের দাম চোকাবার একটা সুযোগ আমাকে বোধহয় ঈশ্বর জুটিয়ে দিলেন। মুস্কান, তুই আর একটু চিন্তা করিস না। এবার থেকে এবারই সবাই তোকে প্রাণ দিয়ে রক্ষা করবে। দাদা, বল। কি এত ভাবছিস বলতো? একটা অসহায় মেয়েকে বাঁচানো আমাদের কর্তব্য, আমি সেটা বুঝি। শুধু ভাবছি ওই ছেলেগুলোর কথা ভাবছিস, তাই তো? ভাবতে তো বাধ্য হচ্ছি রে। তুই তো নিজে চোখে দেখলি গজেনের কতগুলো ছেলে ওদের মধ্যে ছিল। আমিও তো ওই একই কথা ভাবছি। এই গজেন গোসাই আমার জীবনের একটা শনি। যত ভাবি ঝামেলা এড়িয়ে যাব, তত এই লোকটা নানান ঘটনায় আমাকে উত্তক্ত করে মারছে। প্লিজ দাদা, এত ভাবিস না। যদি সত্যি তেমন কিছু হয় তাহলে আমি অপুর মহল থেকে চাপ সৃষ্টি করার চেষ্টা করব। কি করে অপু, কি করে? আমাদের মতন সাধারণ মানুষের কথা কে শুনবে রে? আমি ও বাড়িতে গিয়ে সব কথা খুলে বলবো। কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে দাদা। কোনো লাভ নেই বর্দি, কোনো লাভ নেই। বাড়িতেও আমরা সাধারণ মানুষই। আর তাছাড়া গজেন গোসাইয়ের মতো মানুষ উপর মহলের সিদ্ধান্তেই চলে। তাহলে কি করবো বল? এখন হাত পা গুটিয়ে বসে থাকবো? মাঝে মাঝে তুই এমন কথা বলিস না সুজন, আমি কোনো কারণ খুঁজে পাই না তার। বর্দি, আমাদের মতো সাধারণ মানুষেরা মার খায়, চুপচাপ মার খায়। আর তা না হলে রুখে দাঁড়ায়। আর যখন রুখে দাঁড়ায় তখন এদের বিদ্রোহী বলে শাস্তি দেওয়া হয়। এসব তুই কি বলছিস রে সুজন? হ্যাঁ, কেন বলছিস তুই এসব কথা? তুই প্রতিবাদ করবি কিসের? তুই আর গজেনের মধ্যে কোনো তফাৎ নেই? আছে, তফাৎ আছে, নিশ্চয়ই তফাৎ আছে। গজেন গোসাই সাহসী, আমরা ভীতু। গজেন গোসাই মারে, আমরা চুপচাপ মার খাই। কিন্তু আর কতদিন দাদা? আমি সব বুঝতে পারছি। আমি কিছু একটা নিশ্চয়ই করবো সুজন, দেখিস। নিজেকে মিথ্যে সান্ত্বনা দিস না বর্দি। তোর শ্বশুরবাড়ির লোকেদের সাথে গজেন গোসাইয়ের কেমন সম্পর্ক, কতটা ভালো সম্পর্ক, সেটা তুই খুব ভালোভাবে জানিস। সুজন, তুই তখন থেকে অনেক বড় বড় কথা বলছিস, কিন্তু যা নিজের কাজে যা। যা। ওকে বকছিস কেন দাদা শুধু শুধু? ও তো সত্যি ভুল কিছু বলেনি। তবে এটাও ঠিক যে কোর্ট কেসটা শেষ হয়ে যাওয়ার পরে এখন সবকিছুই কিন্তু মিটে গেছে। তুই খুব ভালো রে বর্দি, খুব সহজ সরল। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, কোনো কিছুই মেটেনি। ওই বাড়ির সাথে আমাদের বাড়ির দূরত্বটা থেকেই যাবে, কোনোদিনও মিটবে না।